ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতিবৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে, গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80% সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যে এই বৃদ্ধি, সেটি ব্যাহত হয়। আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্কহোলের মতো একটি ফিচারের তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরেও 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। ইসি ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠকের পর জানালেন সিইসি। গ্যাসের সংকটে চাপ বাড়ছে ফিলিং স্টেশনে, দুর্ভোগ বাসাবাড়িতেও। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, নতুন করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না। লাইসেন্স ফিরে পাওয়ার পর মগবাজারে আদ্দিন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু, সার্বিক অবকাঠামোর সংস্কার। এবং ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে নেমেছে প্রায় 75 মিটার। বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অফিস করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বেলা 11:30টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর চলে সৌজন্য সাক্ষাৎ পর্ব। এরপর দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন রাষ্ট্রপতি। জোহরের নামাজ আদায় শেষে বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। এর আগে গত 24শে জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এর দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, প্রথম দিন বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে আমাদের জানাবেন।
পিয়া ঠিক রাষ্ট্রপতি ভিতরে আছেন, এই একটু আগেই মতবিনিময় শেষ করেছেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরবর্তীতে তিনি যে স্বাক্ষর বুক রয়েছেন সেই সব স্বাক্ষর বুকে তিনি স্বাক্ষর প্রদান করেছেন এবং একই সাথে বঙ্গভবনের মধ্যে যে রাষ্ট্রপতির যে রীতিনীতি রয়েছে সেগুলো তিনি শেষ করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের মধ্যে যেসব স্থাপনাগুলো রয়েছে এবং যেসব গুরুত্বপূর্ণ নথিপত্র আছে সেগুলোতেও তিনি স্বাক্ষর প্রদান করেছেন। আপনি প্রিয়া জানেন ঠিক 11টার পরপরই তিনি বঙ্গভবন এলাকায় তিনি এসে পৌঁছান এবং তারপরেই তিনি এখানে সেনাবাহিনীর একটি সশস্ত্র বাহিনীর দল তাকে অভ্যর্থনা জানায় এবং প্রধান ফটক দিয়ে তিনি ঢুকে গেলেই পরবর্তীতে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং আমরা জানতে পেরেছি তিনি ঠিক আর কিছুক্ষণ পরেই হয়তো এখান থেকে তার যে আজকের যে প্রথম দিনের যে কার্যদিবস সেই কার্যদিবসকে ঘিরে যত নথিপত্র রয়েছে সেই সবে তিনি স্বাক্ষর প্রদান করেছেন। হয়তো কিছুক্ষণ পরেই হয়তো তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। তবে তার আগে তিনি এখানে নামাজ আদায় করার কথা আমরা শুনেছি এবং আরও যে রীতিনীতিগুলো রয়েছে সেই সব রীতিনীতি সম্পর্কেও তিনি ওয়াকিবহাল রয়েছেন। এবং এই মুহূর্তে আপনাকে যদি জানাতে চাই যে রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি ঠিক 1:30টার মধ্যে এখান থেকে বের হতে পারেন। তো পিয়া, তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সানি আপনাকে। যে কোনো সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন দিনক্ষণ ঠিক হয়নি, তবে ভোটার তালিকা চাওয়া হয়েছে সংসদ সচিবালয়ের কাছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এ কথা বলেন তিনি। জানান রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। পরে অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন সংসদ সচিবালয় থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো মতামত দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা পরামর্শ করা লাগে ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়। গ্যাস সংকটে নাকাল দেশ। চাপ বাড়ছে রাজধানীর ফিলিং স্টেশনে। গ্যাসের চাপ খুব কম বাসাবাড়িতে। রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্যাসের এই সংকটে আয় টান পড়েছে পরিবহন চালক থেকে শুরু করে কলকারখানার শ্রমিকদের। বেশিরভাগ পাম্পে গ্যাসের চাপ নেই। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের চরম দুর্ভোগ বাসাবাড়িতেও। কখনো জ্বলছে চুলা, কখনো বা বন্ধ থাকছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহের বন্ধ টার্মিনালটি পুরোপুরি চালু করতে 2 সপ্তাহের মতো লাগতে পারে। নতুন করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। দেশের একটি ভাসমান LNG টার্মিনাল বা FSRU-তে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, CNG পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। অন্তত 1 সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে। শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়, এমন মন্তব্য করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে মন্ত্রী আরও বলেন সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন ছাড়া মাদক রোধে আর কোনো বিকল্প পথ নেই। জানান ঠাকুরগাঁয়ে নেওয়া বিশেষ পদক্ষেপের কারণে এই এলাকায় মাদকের বিরুদ্ধে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে
কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল রাখা যাবে না, অনিয়ম করলে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের 2 পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ বা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতিবৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে, গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80 ভাগ সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যেই বৃদ্ধি সেটি ব্যাহত হয়, আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্কহোলের মতো একটি ফিচারের তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরেও 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।